हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ দিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাতের ডাকাত ওরা, সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার। স্বাগত এনএসএ নিউজে থাকার জন্য। আমরা জানি আমরা একেবারে পশ্চিমবঙ্গে বিধানসভার প্রাক্কালে দাঁড়িয়ে রয়েছি। আগামী কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে, মানে এপ্রিল মাসের মধ্যেই, 15 তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গে আবারও সরকারের গঠন হবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস 2011 থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে। কয়েকদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহজি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং তিনি তার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একটি বার্তা দিয়ে গেছেন যে পশ্চিমবঙ্গে এবারে তাদের আসন জেতার ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠনের ক্ষেত্রে তাদের এবারে অনেকটাই, এক কথায় বলা যেতে পারে, পজিটিভ দিক রয়েছে, অনেকগুলো তথ্য রয়েছে যার ফলে তারা এবারে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এমন একটি দাবি করেছেন। বেশ কিছু তিনি তথ্য দিয়েছেন। ভোটের যে সংখ্যা গরিষ্ঠ বা কত পার্সেন্ট কিভাবে ভোট হয়েছে বা কতটা বিজেপি আগামী 10-12 বছরে কতটা ডেভেলপ করেছে, এই সমস্ত বিষয়গুলি তিনি তথ্য সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন। বিষয়টা আসছে যে শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ুও এবারে তারা ক্ষমতায় আসবে এমনই বার্তা কিন্তু ইতিমধ্যে বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে। মানে একদিকে তামিলনাড়ু, একদিকে পশ্চিমবঙ্গ, এই দুটো রাজ্যই আবার নতুন করে বিজেপি তারা সরকার গঠন করবে এমনই দাবি। তো অমিত শাহজি কি বলেছিলেন একটু আগে আমরা একটু শুনে নিই সাংবাদিক সম্মেলনে। समारोह में आए हुए सभी कार्यकर्ताओं को मैं विश्वास दिलाना चाहता हूं कि अप्रैल 2026 में तमिलनाडु में एनडीए की सरकार बनने जा रही है। 26 के बंगाल के विधानसभा चुनाव में बंगाल में हमारी सरकार बनेगी, इसका मजबूत आधार भी भारतीय जनता पार्टी। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, আমি দেখছিলাম যে ভৌগোলিক দিক থেকে বা প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে কি কি রয়েছে এবং সেটা মেলাতে গিয়ে দেখলাম প্রায় তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মধ্যে অদ্ভুতভাবে একটা প্রাকৃতিক সম্পদের মিল রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে কয়লা, লৌহ আকরিক, চীনামাটি, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, বক্সাইট সহ প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে রয়েছে চা রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, ধান, পাট, মশলা মানে বিভিন্ন ধরনের মশলার কৃষি পণ্য রয়েছে, সুন্দরবনের ম্যানগ্রোভ সহ মৎস্য সম্পদ, মিঠা জলের মাছ, নোনা জলের মাছ, এই যে মৎস্য সম্পদ একটা প্রচুর টাকার ব্যবসা একটা, সেটা রয়েছে। তার সঙ্গে বিভিন্ন খনিজ তেলের বিষয় রয়েছে এবং সব থেকে বড় জিনিস যেটা সামনে আসছে, প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই যে প্রাকৃতিক সম্পদ, যেগুলো বিরল খনিজ সম্পদও রয়েছে, যেটা বীরভূম জেলার বিভিন্ন এলাকা ছড়িয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে কয়লা, আমরা জানি ইদানিংকালে কয়লা দুর্নীতি বা কয়লা নিয়ে একটা সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গের ইডির রেড মূল কারণ ছিল যে কয়লার একটা অবৈধ টাকা দলীয়ভাবে বিভিন্ন দল ব্যবহার করেছে, যেটা তৃণমূল কংগ্রেসের উপর অভিযোগ রয়েছে। তো
এই জায়গा থেকে দেখতে গেলে আরেকটু দেখে নিই অমিত শাহজি আরো কি কি বলেছিলেন। 2014 से 2024 तक के चुनाव के यात्रा के परिणामों को बताना चाहता हूं। 2014 के लोकसभा चुनाव में हमें 17% वोट मिले थे और 2 सीटें मिली। 2014 के चुनाव में हमें 17% वोट और 2 सीट मिले थे। 2016 के विधानसभा चुनाव में हमें 10% वोट मिले और विधानसभा की केवल 3 सीटें मिली थी। फिर 14 से 19 के बाद 19 के लोकसभा चुनाव में हमें 41% वोट मिले और 18 सीटें मिली और 21 के विधानसभा चुनाव में हमें 38 वोट मिले और 77 सीटें मिली। ये बहुत बड़ा अंतर है। जिस पार्टी को केवल 3 सीट मिले थे वो पार्टी 5 साल के ही अंतराल में 77 सीट प्राप्त की। हर योजना पर 20% करप्शन के कट मनी का लोड है। पूरा तमिलनाडु का बजट केवल कर्ज और शराब की कमाई पर चल रहा है। डीएमके सरकार भ्रष्टाचार का पर्याय बन चुकी है। अपने घोषणा पत्र का सबसे कम वादों को पूरा करने वाली कोई सरकार है तो तमिलनाडु में डीएमके सरकार है। ये समारोह में आए हुए सभी कार्यकर्ताओं को मैं विश्वास दिलाना चाहता हूं कि अप्रैल 2026 में तमिलनाडु में एनडीए की सरकार बनने जा रही है। পশ্চিমবঙ্গে পর্যটন শিল্প একটি বড় শিল্প। পাহাড় এবং সমুদ্র এবং একটা রাজ্যে চালাতে গেলে যে জিনিস দরকার, যে সম্পদ দরকার তা কিন্তু পশ্চিমবঙ্গে একেবারে ভরা হয়ে আছে বলাই যেতে পারে, ভরপুর রয়েছে একবারে। ঠিক তেমনি আমরা যদি আবার তামিলনাড়ুর দিকে চলে যাই, তামিলনাড়ুতে একই ধরনের সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ রয়েছে, চুনাপাথর, গ্রানাইট, বিভিন্ন ধরনের কি বলা যেত মৎস্য সম্পদ ওখানে একই রকম রয়েছে, মিঠা জলের মাছ, সামুদ্রিক মাছ রয়েছে, কৃষি সম্পদ রয়েছে, বনজ সম্পদ রয়েছে, কাঠ থেকে শুরু করে ঔষধি কাঠ, বিশেষ করে ঔষধি গাছও প্রচুর রয়েছে। এছাড়াও মূল্যবান রত্ন এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট যেটা পশ্চিমবঙ্গে আছে সেটা কিন্তু তামিলনাড়ুতেও রয়েছে। খনিজ সম্পদে একেবারে ভরপুর, কৃষিতেও একই রকম রয়েছে, প্রায় কাছাকাছি, ধান থেকে চাল থেকে সব রকম বিভিন্ন প্রাকৃতিক যে সম্পদ সব রয়েছে তামিলনাড়ুতেও। বিশাল আকার এলাকা জুড়ে সমুদ্র রয়েছে। তো এক কথায় বলা যেতে পারে এই দুটি রাজ্য বিজেপি তাদের নিয়ন্ত্রণে আনার জন্য তারা এবারে সরকারে আসছে, একরকম এরকমই দাবি করেছে অমিত শাহজি। আমরা দেখেছি মাঝে বেশ কয়েকটি রাজ্য যেখানে সরকার পরিবর্তন হওয়ার পরেই কিন্তু বিশেষ একটি সংস্থাকে বা বিশেষ একটি ব্যক্তিকে সেই প্রাকৃতিক সম্পদ তুলে দেওয়া হয়েছে। কোথাও 1 টাকা জমিতে, কোথাও জোর করে কয়লা খাদান খোলানো হয়েছে, লক্ষ লক্ষ গাছ কেটে দেওয়া হয়েছে এই কয়লা খাদানকে সামনে আনার জন্য বা সেখান থেকে কয়লা তোলার জন্য। প্রাকৃতিক সম্পদ কিন্তু এক ধরনের একটা শ্রেণীকে তুলে দেওয়া হচ্ছে, সেটা সরকার পরিবর্তনের ক্ষেত্রে। সেখানে কিন্তু যখন অন্য কোনো রাজনৈতিক দলের সরকার ছিল সেটা যখন দেখা গেছে যে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক যে খনিজ জিনিসগুলো রয়েছে, সে তেল হতে পারে, পেট্রোলিয়াম প্রোডাক্ট হতে পারে, কাঠ, দামি দামি কাঠ হতে পারে, কয়লা, বিশেষ করে কয়লার বিশাল খাদান। এবং আমরা জানি যে বীরভূমে এক প্রকার আমাদের সম্ভবত এশিয়ার হবে সব থেকে বড় কয়লা খাদান রয়েছে বলে জানা যাচ্ছে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একবারে
প্রাকৃতিক সম্পদ তো রয়েছে। এই যে প্রাকৃতিক সম্পদ সরকার তার নিজের কাছে না রেখে বেসরকারি হাতে বা একজন ব্যক্তির হাতে তুলে দেওয়াটা, এটা কিন্তু ক্ষতি, দেশের ক্ষতি। যে সরকার এখনো পর্যন্ত যারা রয়েছে তারা হয়তো এটাকে এখনো পর্যন্ত নিজেদের সরকারের নিয়ন্ত্রণে রেখেছে, বেসরকারি হাতে সেভাবে পুরোটা তুলে দেয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে যেখানেই নতুন করে সরকার গঠন হয়েছে, পরিবর্তন হয়েছে, প্রাকৃতিক সম্পদটা কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা জানি যে বন উত্তরাখণ্ড বা বিভিন্ন জায়গায় বিহারে বন সম্পদ একটু নষ্ট করার ক্ষেত্রে সেখানে আদিবাসী বা তারা প্রায় আন্দোলন করছে, তারা দখল করেছে অনেকটা জায়গায়। তো এই যে ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু এতটাই মিল আর এতটাই প্রাকৃতিক সম্পদ এদের রয়েছে, সেই প্রাকৃতিক সম্পদ কারো না কারো নজর রয়েছে। সরকার পরিবর্তন হলে কি হবে সেটা পরবর্তীকালে ইতিহাসই বলবে বা ইতিহাসে হয়ে থাকবে। এটা ঠিক নয়। আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গবাসী, আমরা চাইবো আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের সরকারের হাতেই থাক, কোনো বেসরকারি কোনো ব্যক্তির হাতে যেন চলে না যায়। তো ভোটের নিরিখে নতুন যারা সরকার করতে চাইছে বা যে সরকার আছে তাদের বিরুদ্ধে এতটা অভিযোগ নেই যে একবার সম্পদ কোনো বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু নতুন কোনো সরকার আসলে যদি এই প্রাকৃতিক সম্পদ পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি বা একজন সংস্থাকে তুলে দেয়, তা কিন্তু পশ্চিমবঙ্গের কাছেই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অতএব আগামী নির্বাচন পশ্চিমবঙ্গের কয়েক কোটি মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে, তার রাজ্যের সম্পদ কতটা তারা রক্ষা করতে পারবে। অমিত শাহজি একটি তথ্য দিয়েছিলেন তাদের দল কিভাবে 2014 পর থেকে ডেভেলপ করেছে, কতটা তারা সংখ্যা কতটা নিচে ছিল, কতটা উঠে এসেছে। সেই হিসাবে তিনি যে সংখ্যাগুলি দিয়েছেন তাতে করে অবশ্যই 2021-এ 77টি কি বলা যায় সিট তারা পেয়েছিলেন বিধানসভায়, কিন্তু পরবর্তীকালে সেই সিট 77টি নেমে এসে প্রায় 64-65তে নেমে যায় বিধায়করা। উপনির্বাচনগুলিতে যদি ভোটের পার্সেন্টেজ দেখা যায় এবং 2021-এ যদি ভোটের পার্সেন্টেজ দেখা যায়, 2021-এ ভোটের পার্সেন্টেজে তৃণমূল কংগ্রেস প্রায় 50% ঊর্ধ্বে ছিল, উপরে। সে জায়গায় বিজেপি 30% থেকে সামান্য বেশি ছিল। ঠিক তেমনি 2024-এর লোকসভার যদি সংখ্যা দেখা যায় পার্সেন্টেজ বিজেপি এবং তৃণমূলের মধ্যে, 2024-এ বিজেপির একটু বাড়ে, 31%-এর উপরে তাদের ভোট পায় 2024-এ লোকসভার নির্বাচনের নিরিখে, এবং তৃণমূল কংগ্রেস ওখানে একটু কমে যায় 2021-এর থেকে 2024-এ এসে প্রায় 47% হয়ে যায় ভোট তাদের। ঠিক তেমনি 2025-এ যে কটি উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে কিন্তু আবার তৃণমূল কংগ্রেস কিন্তু কামব্যাক করে এবং তাদের পার্সেন্টেজ গিয়ে দাঁড়ায় প্রায় 55%-এর বেশি। সেই জায়গায় দেখা যায় বিজেপি কিন্তু আরো নেমে যায়, প্রায় 28%, তার কিছু বেশি এরকম জায়গায় নেমে যায়। কিন্তু যদিও অমিত শাহজি বলেছেন যে তারা ভোটের সংখ্যার নিরিখে কিন্তু অনেকটাই পজিটিভ রয়েছে বা অনেকটা ভালো জায়গায় রয়েছে। এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে এখন লড়াই কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি, এবং তার অন্যান্য কারণ হচ্ছে যে
তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে তৃণমূল জড়িয়ে গেছে, এরকম একটা অভিযোগে ইতিমধ্যে বিজেপি আন্দোলন করছে বিভিন্ন জায়গায়। ঠিক তেমনি বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে যারা আমরা দেখেছি, যখন 18টি লোকসভা এবং 77টি বিধানসভা পায়, তখন কিন্তু রাজ্যের সভাপতি ছিলেন বিজেপির দিলীপ ঘোষ, এবং তার কালেই কিন্তু বিজেপি ব্যাপক হারে কিন্তু প্রসার বিস্তার করতে সক্ষম হয়। সে জায়গায় তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব, যারা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন করেছে, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, এরকম তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম থেকে তারা লড়াই ছিল, এমন কিছু নেতৃত্ব, যার মধ্যে অনেকেই মুখ চিনি আমরা, এখন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আছে, আরো বেশ কিছু মুখ আছে। সেই সমস্ত মুখগুলো তারা কিন্তু এখন বিজেপির মুখ হয়েছে। তো সেই একটা সংখ্যা ভোট তারা ভাঙানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসের বিজেপিতে গিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেস এখন কিন্তু অনেকটাই ভালো জায়গাতেই রয়েছে। একেবারে পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন করে দেবে এরকম বাতাবরণ এই মুহূর্তে, আমরা যারা 2010-11 দেখে এসছি, যখন বাম আমল থেকে তৃণমূল কংগ্রেস আসছে, সেই সময়কার যে একটা পারিপার্শ্বিক পরিস্থিতি, বাতাবরণ হয়েছিল সরকার বদলের, তো সেটা সেরকম পরিস্থিতি এই মুহূর্তে আছে বলে আমাদের মনে হয় না কখনো। আবার যদি আমি আরো পিছিয়ে যাই, আমরা সেই সময় অবশ্য অনেক ছোটই ছিলাম, 77-78 যখন কংগ্রেসকে হারিয়ে বামফ্রন্ট বা সিপিএমরা এসেছিল, তখন কিন্তু একটা, যেটা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা আমাদের সিনিয়র ব্যক্তি ছিলেন, আত্মীয় স্বজন, তারা যেটা বলে যে সেই সময় একটা বাতাবরণ হয়েছিল যে সরকার বদল হচ্ছে। তো ঠিক সেই রকম 2010-এও কিন্তু একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে যে সরকার বদল হচ্ছে, কিন্তু 2026-এ সরকার বদল হয়ে যাবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমরা কিন্তু দেখছি না। তার কারণ হচ্ছে যে কোথাও একটা পক্ষপাতিত্বের ব্যাপার অভিযোগ আসছে, যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলছে, যে তাদের কে বিভিন্ন এজেন্সি দিয়ে তাদেরকে হ্যারেস করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে, বা একটা সমস্যার বা রাখার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে। একেবারে অভিযোগটা উড়িয়ে দেওয়া যায় না, কারণ আমরা দেখেছি ঠিক এই যেমন ময়নাতে দীর্ঘদিন আগে বিজেপির এক নেতৃত্ব, লোকাল নেতৃত্ব মারা যায়, তারপর দেখা যায় বেশ কিছুদিন চুপচাপ থাকে, আবার এই দেখুন গত 3-4 দিন আগে হঠাৎ কেন্দ্রীয় একজন এজেন্সি এনআইএ, তারা সম্ভবত এসে একজনকে আবার অ্যারেস্ট করে। তো এই যে ঢিলে ঢিলে গিয়ে একবারে ভোট প্রাককালে গিয়ে হঠাৎ করে এজেন্সিগুলো জেগে উঠে, এটা কিন্তু পরিকল্পিত, এরকমই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে সমস্যায় রাখার একটা পরিকল্পনা বিভিন্ন এজেন্সি দিয়ে, এটা বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কয়েকদিন আগেই এই ইডির তল্লাশিকে কেন্দ্র করে আইপ্যাকের ওখানে অফিসে এবং আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতে ঠিক কি কি বলেছিলেন, সেটাও একবার শুনে নেওয়া যাক। আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। আমি কিন্তু জানতামও না কিছু। সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে, তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন, অনেক কুৎসা রটনা করেন, অপপ্রচার করেন, চক্রান্ত করেন। তো আজকে বাংলার ওপরে হামলা কেন? বাংলার ওপরে হামলা একটাই উদ্দেশ্যে, ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে, ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে, পরিষ্কার বলছি। আগের বার ইলেকশনে আমার 24 ঘন্টা ক্যাম্পেইন করতে দেয়নি, আপনারা দেখেছেন। আমাকে একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব।
তুমি আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। সারা দেশ খেয়েছো, দেশের টাকা বাইরে বেচেছো, আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছো। আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়, আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের অত্যাচার করে টেনে নিয়ে গেছেন, আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়। দখল করেছেন যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, সব দখল করেছেন। মহারাষ্ট্র জোর করে দখল করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। হরিয়ানা জোর করে দখল করেছেন, বিহার জোর করে দখল করেছেন, অনেক রাজ্য জোর করে দখল করেছেন। এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে। আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। বিজেপি সাংগঠনিকভাবে তারা যে কোনো রাজ্যেই যেই জিতুক যেভাবে হোক, তারা কিন্তু সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয় এবং কে মুখ্যমন্ত্রী হবে, কে কোন মন্ত্রী হবে, কে পদে বসবে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে যদি কোনোদিন বিজেপি আসে বা তাদের যে দাবি এবার 2026 আসছে, তার কে মুখ্যমন্ত্রী হবে, কে হবে, সেটা কিন্তু একেবারে দিল্লি থেকেই ঠিক হবে। এরকমই একটা পরিবেশ পরিস্থিতি রয়েছে। কেননা সাংগঠনিক দল তারা তারা সংগঠনের আলোচনা ছাড়া, মিটিং ছাড়া সিদ্ধান্ত নেবে না। তো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 2026-এর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের কাছে তাদের সরকার রক্ষা করা যেমন লড়াই, ঠিক অন্যদিকে বিজেপির যে দাবি, তাদের কাছে এবারে অনেক পজিটিভ দিক রয়েছে সরকার গঠন করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে। এই লড়াই কিন্তু 2026-এ কঠিন লড়াই হতে চলেছে। তৃণমূল কংগ্রেস তারা কিন্তু অনেকটাই ঘর গুছাতে সক্ষম হয়েছে এবং বেশিরভাগই যে ছোট ছোট নির্বাচনগুলি হয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন সমবায় বা বিভিন্ন, তাতে কিন্তু ছোট ছোট নির্বাচনে কিন্তু পজিটিভ দিক, মানে চালকের আসনেই তৃণমূল কংগ্রেস রয়েছে। তো 2026 আমাদের নজর থাকবে কারা আসছে সরকারে। এনএসএ নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।